হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আজকে এই ভিডিওতে আমরা আরও একবার কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আলোচনা করব, তার কারণ তারা এমনই ক্রিকেট খেলছে যে পডকাস্টে বারবার আমাদেরকে আসতে হচ্ছে। এর আগেও আমরা বেশ কিছু পডকাস্ট করেছি, ভারতবর্ষের ক্রিকেটকে নিয়ে করেছি, ওয়ার্ল্ড কাপ ফাইনাল জয় নিয়ে, কেকেআরকে নিয়ে এর আগে আমরা একটা করেছি, চেন্নাই সুপার কিংসকে নিয়ে করা হয়েছে, পার্টিকুলারলি রাসেলকে নিয়ে একটা করা হয়েছে, মেন টিম নিয়ে করা হয়েছে, কেকেআর, মুম্বাই, চেন্নাই। একদমই একদমই। এবং আজকে আমরা যেহেতু কেকেআর লাস্ট ম্যাচটা পাঞ্জাবের সঙ্গে খুব খারাপভাবে হেরেছে এবং তারপরে ডিবেট তৈরি হয়েছে, মানে অনেক মানুষের মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি ম্যাচটা ফিক্স ছিল, মানে ফিক্সিং হয়েছে, যে কারণে কারণ ম্যাচটা এমনই হয়েছে মানুষের এই মনে হওয়াটাকে আমরা খুব বেশি মানে জোর করে যে ভুল বলবো ফেলে দেওয়া যায় না, মানে একেবারে ঠিক আছে। যাই হোক, আমরা মানে না, অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে মানে এই ফিক্সিং জাতীয় কিছু আমাদের এরকম ভাবে ব্যাপারটা ভাবা উচিত। তখন এরকম ভাবলে তখন খেলা দেখার পয়েন্টটা কি বাকি থাকছে, মানে খেলা দেখার লজিকটাই বেসিক্যালি আর থাকছে না। তখন অনেক প্রশ্ন উঠে যায়, মানে কেকেআরও তো অনেক টিমকে আর কি একসাথে বান্ডিল করে দিচ্ছে। আইপিএল নিয়ে কি বারবার প্রশ্ন ওঠে এই জিনিসটা নিয়ে, যে ফিক্স আইপিএল ফিক্সিং খেলা, আইপিএল ফিক্সিং এইসব। এইটাই যদি কোন দেখো ইন্টারন্যাশনাল এরকম হয় না, ঠিক আছে। তা আমি কথা বলছি, ধরো ইন্টারন্যাশনাল যদি হতো তখন কিন্তু এই ম্যাচটা ফিক্স কেউই বলতো না। তখন যে টিম হারিয়েছে তাকে বলা হতো যে গুড ক্রিকেট খেলেছে। হ্যাঁ, এবার এরকম ক্লোজ ম্যাচ অ্যাকচুয়ালি আইপিএলেই দেখতে পাওয়া যায়। ক্লোজ ম্যাচ ইন দ্য সেন্স এরকম ডিজাস্টার, আলটিমেট ডিজাস্টার ইন্টারন্যাশনাল ক্রিকেটে, মানে 112 2 থেকে হেরে যাবে এই ঘটনা আমরা দেখতে পাই না। তবে ঠিক আছে, মানে আমার মনে হয় না যে এইভাবে এই পার্সপেক্টিভ থেকে ভাবলে কি খেলা দেখা ছেড়ে দিতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো আমরা আজকে কেকেআরকে নিয়ে তো আলোচনা যে করব, এখন টিমে অনেকগুলো চেঞ্জেস দরকার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে এখানে চেঞ্জ করতেই হবে, নাহলে তো আর কোনো রকম সলিউশন দেখতে পাওয়া যাচ্ছে না। অনেকগুলো এরিয়াতে প্রবলেম রয়েছে কেকেআরের। তবে তারও আগে যেটা নিয়ে আলোচনা করতে চাইবো, যে তোমার কি মনে হয় যে কোচদের এখানে কোথাও মানে মানে কোথাও একটা তাদের দায় রয়েছে যে তারা ঠিকঠাক কোচিং করছে না, যে কারণে এই টিমটা এরকম রেজাল্ট দিচ্ছে? হ্যাঁ দেখো, বিষয়টা এখানে হচ্ছে দুটোই না 50-50 হয়। মানে যেমন মানে সবসময় এরকম বিষয় নয় যে স্টুডেন্ট খারাপ রেজাল্ট করছে বলে টিচারেরই দোষ, বা স্টুডেন্ট ভালো রেজাল্ট করছে বলে টিচারেরই সব ক্রেডিট। ঠিক আছে, জিনিসটা মিলিত প্রসেস আর কি। এবারে কি হচ্ছে না হচ্ছে সেটা তো এখানে বসে বলা সম্ভব না। থাকলে আমরা শুধু আর ঢিলি মারতে পারি যে খারাপ করছে মানে তাহলে চন্দ্রকান্ত পণ্ডিত দায়ী। তবে হ্যাঁ, কিছু একটা প্রবলেম তো অবশ্যই হচ্ছে। এবার সেটা প্লেয়ারদের এন্ড থেকে না কোচের এন্ড থেকে সেটা তো বলা সম্ভব না। তবে এটাকে ওদের সর্ট আউট করতে হবে, মানে তার জন্য চেঞ্জ করে দিতেই হবে এটা। কারণ সবে 7টা ম্যাচ হয়েছে, ঠিক আছে, আর একটা বছর খারাপ যেতেই পারে। খারাপ মানে খুবই খারাপ যাচ্ছে, কিন্তু ঠিক আছে, তার মানে একটা বছর চান্স দেওয়া যেতেই পারে তাকে। আশা করি তারা সর্ট আউট করে নিতে পারবে। চন্দ্রকান্ত পণ্ডিতই হেড কোচ ছিল যখন অ্যাকচুয়ালি মানে ফাইনাল জিতেছিল কেকেআর লাস্ট ইয়ার। ডেফিনেটলি গৌতম গম্ভীরকে সমস্ত ক্রেডিট দেওয়া হয়, কিন্তু সেও তো আফটার অল এই মানে ফ্র্যাঞ্চাইজিটার সঙ্গে যুক্ত ছিল, পার্ট সে ছিল, তো তাকেও কিছুটা ক্রেডিট আমাদেরকে দিতে হবে। এখন দেখা যাক যে চন্দ্রকান্ত পণ্ডিত এবং ব্রাভো তাদের আসল পরীক্ষা এখন, যে তারা এই টিমটাকে কিভাবে মানে ম্যানেজমেন্ট করে। কারণ আফটার দেখো এই লেভেলে আমি বিশ্বাস করি ম্যানেজমেন্ট হচ্ছে আসল কি, মানে বকাঝকা করে কিছু শিখিয়ে দেওয়া যায় না। রঘুবংশীকে শেখানো যেতে পারে, তার সেই বয়সটা রয়েছে। রাসেল নারিনকে গিয়ে এখন চন্দ্রকান্ত পণ্ডিত কি শেখাবে, তাই না? মানে নারিন তো ভালোই করছে, ছেড়ে দাও। বা তুমি রাসেলের ধরো খারাপ ফর্ম চলছে, সে ডেলিভার করতে পারছে না প্রয়োজনীয় সময়, কিন্তু কি বলবে তাকে? বা একজন কুইন্টন ডিকককে সে রান পাচ্ছে না, তাকে চন্দ্রকান্ত পণ্ডিত গিয়ে কি বলবে? চন্দ্রকান্ত পণ্ডিত তার থেকে বেশি কুইন্টন ডিকক ইন্টারন্যাশনাল সার্কিটে নিজে অ্যাচিভ করেছে। অতএব আমার মনে হয় না এখানে বকাঝকা করে বা একটু হার্শভাবে বলে কিছু লাভ হতে পারে। এই লেভেলে তোমাকে ভুলগুলো দেখাতে হবে, ধরাতে হবে, বা তারপর যদি প্লেয়াররা নিজেদের ভুল শোধরাতে পারলো ভালো, তাহলে কামব্যাক হবে কেকেআরের এই সিজনে। আদৌ হবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে এই প্লেয়াররাই এদেরকে রিটেন করা হয়েছে, এবং প্রথম ম্যাচ থেকে এদের মধ্যে আরসিবি ম্যাচ থেকে প্রবলেম দেখা যাচ্ছে। ভেঙ্কিয়া, রিঙ্কু, রামানদীপ, রাসেল, এই বিশেষ করে এই 4 জনের জায়গাতে গন্ডগোলটা দেখতে পাওয়া যাচ্ছে। এবার এখন প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে তাহলে কি মনীষ পান্ডেকে কারুর বদলে আনা যেতে পারে? আর যদি কারুর বদলে আনা হয় তো সেটা কার বদলে? দেখো, মনীষ পান্ডেকে আনার জায়গা তো দুটোই রয়েছে অ্যাকচুয়ালি। যেখানে আমার রিঙ্কু একটা অপশন রয়েছে এবং রামানদীপ একটা অপশন রয়েছে। আচ্ছা, মানে তুমি হচ্ছে ভেঙ্কিয়ার খেলবে রিঙ্কু অথবা রামানদীপ বলছি, এছাড়া হচ্ছে ভেঙ্কিয়ার একটা অপশন রয়েছে। কিন্তু স্টিল যদি তুমি দেখো এই মিডল অর্ডারটার মধ্যে যদি কেউ পারফর্ম করে থাকে সেটা হচ্ছে ভেঙ্কিয়া আয়ার। ও দুটো দিন রান পেয়েছে, একদিন সম্ভবত 25 বলে 60 এরকম কিছু করেছে, আর একদিন 45 এরকম কিছু করেছে। কিছুটা রান ও পেয়েছে, এবং রিঙ্কু একদিন ভালো খেলেছে, লাস্টে জেতাতে পারেনি কিন্তু খেলেছে। এবারে বিষয় হচ্ছে মানে রিঙ্কুকে একটু টাইম দিতে হয়, এটা আমরা সবাই জানি, রিঙ্কুর একটু টাইম লাগে, ঠিক আছে। তাই জন্য রিঙ্কুকে খেলানো যেতে পারে, এবং ভেঙ্কটেশ আয়ারকে আমার মনে হয় যে এখনো স্টিল চান্স দেওয়ার জায়গা রয়েছে, মানে খেলে দিতে পারে। ও একেবারে মানে ও হচ্ছে ওই রকমই একদিন খেলছে একদিন খেলছে না, বা মানে প্রমিসিং নয় যে খেলাটা খেলছে স্টিল। কিন্তু আমার মনে হয় যে রামানদীপের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা মনীষ পান্ডেকে দেওয়া যেতে পারে, মানে
ব্যাটিং অর্ডার অবশ্যই মনীষ পান্ডে রামানদীপের জায়গায় নামবে না, আরো উপরেই নামবে, ঠিক আছে, কিন্তু ওই চেঞ্জটা করা যেতে পারে। কিন্তু রামানদীপ হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি ফিল্ডার, রামানদীপকে বার করার একটা ফিল্ডার, এবার সেটাই বলছি মনীষ পান্ডে ওই জায়গাটা আরো ফিট হয়, তার কারণ মনীষ পান্ডেও অ্যাজ গুড অ্যাজ রামানদীপ, ঠিক আছে, তো তার জন্য আমার মনে হয় যে বেস্ট জায়গায় যদি মনীষ পান্ডেকে ঢোকানোর হয় তাহলে রামানদীপকেই। এই চেঞ্জটা আমার মনে হয় আশা করি কেকেআর এর পরের ম্যাচে করবে, কারণ না করার আমি আর কোনো কারণ দেখতে পাচ্ছি না। যেরকম তাদের ব্যাটিং কোল্যাপস করছে সেখানে মনীষ পান্ডে, এবার অনেকে বলতে পারে যে রামানদীপের একটু স্ট্রাইক রেট, এই মনীষ পান্ডে একটু স্ট্রাইক রেট কম, ঠিক আছে, স্ট্রাইকের একটা ইস্যু হতে পারে, কিন্তু আমার মনে হয় এই যা ব্যাটিং কেকেআর করছে তাতে স্ট্রাইক রেট যদি কারো কম থাকে, স্টেবিলিটি যদি সে আনে, আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা ভালোই, তাহলে সেই বার্গেনিংটা করে নেওয়া একটু উচিত। বেশি বল খেলে রান করুক, বেটার অপশন আমার অ্যাট লিস্ট কোল্যাপসের থেকে। কালকের ম্যাচ মনীষ পান্ডে থাকলে আরামসে চাইলে আমি 16 ওভারে 120-30 করেও লাস্ট 4 ওভারে গিয়ার আপ করতে পারি, ঠিক আছে, এই অপশনটা যেন কেকেআর অবধি থাকে যে আমি ওই অবধি নিয়ে যেতে পারছি, তার আগে আমি সব ভেস্তে বুঝতে একেবারে একাকার করে ফেলছি না মাঠে। অ্যাটলিস্ট মনীষ পান্ডের মতন একজন থাকলে, সে যদি রানের মধ্যে থাকে, ছন্দে থাকে, সেক্ষেত্রে অ্যাটলিস্ট এরকম কোল্যাপস দেখতে পাওয়া যাবে না। একদম হতে পারে যে কিছু মনীষ পান্ডে দেখো অনেক দিন ধরে খেলছে, ম্যাচিওর প্লেয়ার, দায়িত্ববোধের জায়গা থেকে অনেকটা মানে সিনিয়র বাকিদের থেকে, আমার মনে হয় মানে এই জায়গা থেকে ও কিছুটা মানে ধরো কালকের ম্যাচটা যদি হয়তো মনীষ পান্ডে খেলতো মেবি হয়তো ম্যাচটা বেরিয়েও যেত। একদম একদম একদম। এবং আমার মনে হয় যে যখন 240 চেস করতে হবে বা সারফেস ফাস্ট ব্যাটিং এ এরকম উইকেট দেওয়া হয়েছে যেখানে 220-30 তুলতে হয় পার স্কোরটা, তখন মনীষ পান্ডেকে একটুখানি পেছনে নামানো হোক, তখন বাকিদেরকে আগে নামানো। মনীষ পান্ডে আরো যেটা ভালো, মনীষ পান্ডে না মোটামুটি তুমি ওই রকম 3, 4, 5 সব জায়গাতেই ও মোটামুটি খেলে দিতে পারে, মানে ওর কোনো যে ফিক্স তুমি ওকে এটাই দিতে হবে। যেমন রঘুবংশীর কথা আমরা বারবার বলছি যে রঘুবংশী অনেক মানে নিচে নামিয়ে দিচ্ছে, আর উপরে জায়গাটা মানে কালকে যেখানে নেমেছে একদম ঠিক জায়গা, সেটা আমি মনে করি, ঠিক আছে, তো এই প্রবলেমটা হয়তো মনীষ পান্ডের সঙ্গে হবে না। মনীষ পান্ডেকে তুমি ফিট করতে পারো, কেকেআর যেরকম ভাবে এরকম চেঞ্জ করতে থাকে ব্যাটিং অর্ডারে, ঠিক আছে, তো সেখানে মনীষ পান্ডে মানে এত ভালো যে অ্যাডাপ্ট করে নিতে পারবে, ওই রোলটা প্লে করে দিতে পারবে। এবং তুমি যদি দেখো যে 2021 অব্দি মনীষ পান্ডের কিন্তু অ্যাকচুয়ালি 2020-21 অব্দি ভালোই ছিল, লাস্ট 22-23 একটুখানি খারাপ ফর্ম গেছে, 24-এ কেকেআরে সেভাবে সুযোগ পায়নি, এত ভালো পারফর্ম করছিল টিম। তো মনীষ পান্ডে কিন্তু আমার মনে হয় যে আইপিএলে মানে যেভাবে ওকে একদম বাতিলের খাতাতেই ফেলে দেওয়া হয়েছে বিভিন্ন টিমের দ্বারা, আর মনে হয় মনীষ পান্ডে সে রিজার্ভ করে না। মনীষ পান্ডে কিন্তু ডেফিনেটলি স্ট্রাইক রেট কম, আজকের দিনের যে মডার্ন টি20 সেটার সঙ্গে হয়তো যাবে না, কিন্তু তবুও মনীষ পান্ডে আমার মনে হয় এখন কেকেআরে ভেবে দেখবার সময় এসে গেছে, যেরকম ব্যাটিং এ তাদের সমস্যা দেখা যাচ্ছে। না এটাই টাইম, মানে আর এরপরে তো ভাবার কিছু নেই, 7টা ম্যাচ তোমার হয়ে গেছে, তোমাকে এবার বাকি 7টার মধ্যে 5টারও জিততেই হবে। আর রামানদীপ যে ব্যাটিং এ মানে বিভৎস কিছু ডেলিভার করছে বা সেরকম সুযোগও আসলে রামানদীপ অবধি সুযোগ আসে না, কিন্তু দেখো যে সুযোগ মানে কালকের যে সুযোগটা ছিল সেখানে রামানদীপের মতন ব্যাটসম্যানকে, ইনফ্যাক্ট রঘুবংশীর মতন ব্যাটসম্যানকে যে স্টার্ট পেলো গতকাল, তার পরবর্তীতে সেটা ক্যাপিটালাইজ করতে পারলো না। কালকে ওর উচিত ছিল কি যে বাকিরা ঠিক আছে নেমে আউট হয়ে গেছে সেটা হতে পারে, কিন্তু যে ফিট করে গেছে উইকেটে একবার দাঁড়িয়ে গেছে, সে ম্যাচটা ফিনিশ করে আসবে, এটাই বড় প্লেয়ারের লক্ষণ, তাকেই বড় প্লেয়ার বলা হয়। রঘুবংশীর ক্ষেত্রে এই প্রবলেমটা দেখাও যাচ্ছে, কারণ ও প্রত্যেকদিনই শুরু ভালো করছে, পজিটিভ ইন্টেন্সিটি ব্যাটিং করছে, একটা মানে 35, 40, 45 এরকম একটা ইনিংস খেলছে, কিন্তু ও সেটাকে বড় করতে পারছে ম্যাক্সিমাম 50 দেয়, তারপরে কি যেন একটা হয়ে যায়, ঠিক আছে। অ্যাকচুয়ালি কালকের ম্যাচটা যেরকম ছিল, মানে এখানে যদি একজন ম্যাচিওর ভালো প্লেয়ার হয় যে আর কি এরকম প্রপারলি একবার সেট হয়ে গেছে, সেই ম্যাচটাকে জিতিয়ে দিয়ে আসবে, এটাই ন্যাচারালি তাই হয়, একদম একদম। কিন্তু রঘুবংশীর ক্ষেত্রে সেটা হচ্ছে না, ও না বেশিক্ষণ ক্রিজে থাকতে পারছে না, এই জায়গাটা ওকে একটু ফিক্স করতে হবে, কারণ রঘুবংশীর যথেষ্ট পটেনশিয়াল আছে আমি মনে করি, ঠিক আছে, মানে ও যে জায়গায় খেলছে একদম কারেক্ট, এবং কেকেআর ওকে খেলিয়ে যাওয়া উচিত কন্টিনিউ, কিন্তু ওকে একটু এই জায়গাটা ঠিক করতে হবে যে একটু বড় খেলতে হবে, বড় খেলার দিকে ভাবতে হবে। আচ্ছা, সিসোডিয়াকে নিয়ে তুমি কি ভাবছো? সিসোডিয়া নাকি গুরবাজ, ডিকককে কে রিপ্লেস করবে? দেখো ডিককের জায়গায় আমার মতে গুরবাজই আসবে, কারণ গুরবাজ একটা সিজন অলরেডি খেলে নিয়েছে কেকেআর, ঠিক আছে, মোটামুটি একটা পারফরম্যান্স দিয়েছিল, একদম খারাপ নয়। গুরবাজ মানে ওই পাওয়ার প্লেতে একটা যে স্টার্ট লাগে সেটা গুরবাজ দিতে পারে, গুরবাজ দেখিয়েছে এর আগে, গুরবাজই আমি আশা করি। আর তার কারণে কুইন্টন ডিকক বিদেশি একজন বেরোচ্ছে, একটা বিদেশি, সেখানে অপশন গুরবাজ ভালো অপশন। আর সিসোডিয়া, দেখো সিসোডিয়ার ক্ষেত্রে কি, সিসোডিয়াকে আমি অত ভালো করে দেখিও নি, খুব যে ভালো করে যাই না, আমি কিছু ভিডিওস দেখেছি, তাতে দেখো মানে ম্যাচ সিচুয়েশন না দেখলে তো বোঝা যায় না একদম, কিন্তু শুধু ভিডিওস দেখে আমি যেটুকু দেখেছি হাতে শট রয়েছে, প্রমিসিং, ঠিক আছে, মানে একদম যে পারবে না খেলতে পারবে না এরকম বিষয় নয়, মানে প্রপার ব্যাটসম্যানের মতনই শট খেলতে দেখেছি। এবার সে এইরকম মানে টিমের এখন এই অবস্থাতে, বা টিম আদৌ খেলানোর কথা ভাবছে, কিন্তু আমার মনে হয় না তাকে ভাবছে খেলানোর কথা, বা যদি ভাবেও এই অবস্থাতে এসে কতটা ওই জায়গাটা গ্র্যাব করতে পারবে সেটা তো মানে যতক্ষণ না নামছে। আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় গুরবাজের কি পোটেনশিয়াল রয়েছে সেটা অলরেডি কেকেআর দেখে ফেলেছে। এখন আমার মনে হয় তাদের করা উচিত কি যে সিসোডিয়াকে ওপেনে আনা উচিত, ডিকককে বের করে দিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু একটা বিদেশি স্লট ফাঁকা হচ্ছে, যে কারণে মেবি একটা রামানদীপকে বাদ দিয়ে মঈন আলীকে আনা উচিত।
সেক্ষেত্রে তোমার রাসেলও থাকলো এবং তার সঙ্গে সঙ্গে মঈন আলী এলো, ব্যাটিংয়ে ডেপথ বাড়লো অটোমেটিক্যালি। মানে রামানদীপের মতনই সে একটা কন্ট্রিবিউশন দিয়ে দিতে পারে ব্যাটসম্যান হিসেবে। এবং বারবার কেকেআর ফ্যানরা যে মনে করছে যে হ্যাঁ ভাই মঈন আলী খেললে সুবিধা হবে কেকেআরের, এবং বোলিং অপশনও একটা বেড়ে গেল, তাহলে অনেকগুলো অ্যাভেলেবল হয়ে গেল বোলিং অপশন অটোমেটিক্যালি। এবং বিদেশির জায়গাটাও চারটে স্লটই থাকলো, সেটা একটা ভাবা যেতে পারে। তুমি যদি বলতে পারো কালকে যেটা ছিল, মানে কালকে যেমন সিসোডিয়াও কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যানই, উইকেট কিপার ব্যাটসম্যান, তো ও খেলতে পারে, ওপেন করতে পারে। কালকে যেমন তুমি যেমন ম্যাচটা 200 ম্যাচ ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি বরুণ চক্রবর্তী বল ভালো টার্ন করছিল, নারিনও বেশ ভালো করছিল, তো সেখানে মঈন আলী এলে, এবং মঈন আলীকে তুমি যারা মঈন আলী কিন্তু ইকোনমিক্যাল, ঠিক আছে, ওভার দিয়ে আর তুমি যদি আইপিএল স্ট্যাট দাও কিন্তু ইকোনমিক্যাল, ঠিক আছে। এবং কালকে যে জায়গায় নারিন আর বরুণ গ্রিপ করছিল সেখানে মঈন এসে আরো, তবে এটাও সত্যি কথা যে আরো বোলিং উন্নত করবার কি দরকার রয়েছে, কেকেআর বোলিং অলরেডি আমি মনে করি না। আমি এটা অনেকবারই বলেছি এর আগে, কেকেআর এর বোলিং নিয়ে কোনো প্রবলেম আমি এখনো অবধি দেখছি না। শুরু থেকে আমি বলে এসেছি কেকেআর এর বোলিং কোনো প্রবলেম নেই। একটা টিম যদি 110 এর মধ্যে আটকে দিতে পারে, সেটা ব্যাটসম্যানরা গিয়ে একবার তো নয় 3বার করেছে, সিএসকে কে আটকেছে, তার সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদকেও আটকেছে 120 নিচে। এই বোলিং লাইনটা আগের বছর মনে হয় ম্যাক্সিমাম ম্যাচে অল আউট করেছে, কেকেআর সবচেয়ে বেশি অল আউট ছিল আগের বছর এমনি খেলেছে খুব ভালো ছিল, কিন্তু বোলিং লাইনটা এটাই ছিল, এটা নিয়ে গেছে। এবং বোলিং লাইন আপে এবারে কি প্রবলেম মনে হচ্ছে, আমার তো এখন দেখে প্রবলেম মনে হচ্ছে। এগুলো না ডিপেন্ড করে নেটে কাকে কি রকম দেখাচ্ছে তার উপরে। সিসোডিয়া না গুরবাজ, নেটে কে ভালো খেলছে তার উপরে ক্যাপ্টেন ডিসিশন নেবে। কারণ আমার মনে হয় যদি সিসোডিয়া ভালো খেলে সত্যিকার তাকে চান্স দেওয়া উচিত, তার কারণ একজন ইন্ডিয়ান ব্যাটারকে তুমি যদি খুঁজে পাও আউট অফ নো ওয়্যার, যা কেউ রেট করে এরকম একজন ইন্ডিয়ান ব্যাটারকে যদি তোলা যায়, ধরো রঘুবংশীকে যেটা কেকেআর তুলতে পেরেছে, সেই জিনিসটা যদি করা যায় না, তাহলে সেটা একটা টিমকে প্রচন্ড ডেডলি দেখায়। ধরো একটা প্রিয়াংশ এরিয়াকে পাঞ্জাব এবছর পেয়ে গেছে, তখন নতুন প্লেয়ার খেলা মানে কি সে খুব আনপ্রেডিক্টেবল বাকি টিমগুলোর কাছে, এবং সে একটা ফ্রেশ মাইন্ড নিয়ে আসবে। তাকে যদি বলা হয় যে তুমি 4টে ম্যাচ রয়েছো, যাই পারফর্ম করো না কেন 4টে ম্যাচ তোমাকে আমি সুযোগ দেবো, তুমি গিয়ে নিজেকে এক্সপ্রেস করো, তখন সে ওরকম এক্সপ্রেস ক্রিকেট খেলতে পারে। এদের নতুন প্লেয়ারদের আইপিএল এর সুযোগ দিয়ে তাদের একটা দেখানোর খিদেও থাকে। একদম। তো আমার মনে হয় যে গুরবাজ না সিসোডিয়াকে নিয়ে ভেবে দেখা যেতে পারে, জাস্ট একটাই কারণ, সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাটার তুমি যদি পেয়ে যাও, সেটা তোমাকে এই সিজনে নয় আপকামিং সিজনগুলোতে অনেক কিছু দেবে। গুরবাজও দেখো, গুরবাজের একটা স্পিরিট রয়েছে, বিশেষ করে উইকেট কিপার হিসেবে আমি ওকে খুব পছন্দ করি, ব্যাটসম্যানের থেকে অনেক বেশি, তার কারণ ও থাকলে মাঠে একটা এনার্জি থাকে এবং ও চায় যে মানে ওর টিম পারফর্ম করুক, ওর টিম জিতুক, 102% ও দিতে চায়, সেই স্পিরিটটা আমি গুরবাজের খুব পছন্দ করি। তবে এগেন ওভারসিজের একটা স্লট তো গুরবাজ মানে বুক হয়ে যাওয়া, তো সেখানে অন্যরকম ভাবে যদি এই টিমটাকে সাজানো যেতে পারে, মেবি সেটা একটা ওয়ে হতে পারে। এবং রাসেলকে নিয়ে কি ভাবছো? রাসেলকে তোমার কি মনে হয় যে মানে রাসেলকে কি বসিয়ে দেওয়া উচিত, নাকি রাসেলকে নিয়ে এখনো কন্টিনিউ করা উচিত? এটা খুবই ট্রিকি একটা সিচুয়েশন তৈরি হয়েছে কেকেআরের জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে দেখো তুমি রাসেলকে বল করাচ্ছ না, ঠিক আছে, যেটা ইয়ের দিনে হয়েছে যেদিনকে সব বলাররা মানে এই এত ভালো বোলিং লাইন আপটাও এলএসডি দিনকে ফ্লপ করেছিল, সবাই মার খাচ্ছিল, সেদিনকেও রাসেলকে আনা হয়েছে সম্ভবত 15 নম্বর ওভারে। তার মানে রাসেল তোমার কাছে অ্যাজ এ বোলিং অপশন কখনো নেই, মানে আরো 15 ওভারে অনেক আগে নিয়ে আসা উচিত ছিল। এবার সেখানে দাঁড়িয়ে তুমি যদি বোলিং হিসেবে ভাবছোই না, আর ব্যাটিং এ যদি আমি রামানদীপকে বলতে পারি যে রামানদীপ পারফর্ম করতে পারছে না, রাসেলও তাই একই জায়গায় করছে, ঠিক আছে। কিন্তু রাসেল নাই, এরা দুটো এমন প্লেয়ার না কেকেআর খুব সহজে দেখে বসাবে। চ্যাম্পিয়ন ক্রিকেটার, ক্রিকেটারের লেজেন্ড, যাই করে না তুমি গোটা সিজনে তুমি যদি ডাকও করে আসো, তাও মানে এদেরকে সহজে বসাবে না। কিন্তু হ্যাঁ, তুমি যদি মানে ক্রিকেটিং সেন্স থেকে দেখতে চাও, তাহলে মানে এখন বিষয়টা হয়ে গেছে পাওয়েল যদি এর জায়গায় আসে, ও আর কত খারাপ করবে? পাওয়েলও কি বিশাল ভালো পারফরম্যান্স দিয়ে দেবে? কিন্তু ও আর কত খারাপই বা করবে, এটা একটা প্রশ্ন। কিন্তু মানে বিষয়টা হচ্ছে যে রাসেল তো পারছেই না, আমি ট্রাই করে দেখি না একটা নতুনকে, দুটো ম্যাচ সুযোগ দিই, না পারলে আমি আবার রাসেলে চলে যাব। কিন্তু সেইটা আমার মনে হয় না কেকেআর ভাববে বলে, আমারও মনে হয় না। অ্যাকচুয়ালি আমি এটা এর ক্ষেত্রেও বলবো, তুমি যে বললে সিসোডিয়ার কথা, যে সিসোডিয়া খেলানো গুরবাজের কাছে ফেরত যাবে, কারণ কেকেআর এটা খেলেছে মানে এই রকমই কেকেআর, মানে আমি যতদূর কেকেআরকে দেখেছি, এটা যে কোনো ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে অ্যাকচুয়ালি হওয়া উচিত। তুমি বলতে পারো যে চন্দ্রকান্ত পণ্ডিত যেহেতু রয়েছে, সিসোডিয়া একটা চান্স মেবি পেলেও পেতে, কারণ সে রঞ্জি টিমকে বিভিন্ন রঞ্জি টিমকে হ্যান্ডেল করেছে, চ্যাম্পিয়ন করেছে, ইন্ডিয়ান ক্রিকেটারদের সাথে নতুন প্লেয়ারদের সম্বন্ধে তার একটা আইডিয়া রয়েছে। কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট যদি এটা ছাড়া বাকি কে, তাহলে তো ভাই মানে 99% শিওর আমি গুরবাজই আসবে। এবং মেবি এর পরের দিন আমি যেটা বলেছিলাম যে এই ম্যাচটা নর্থে খেলবে, তাই হয়েছে। এবং আমি সম্ভবত এর পরের দিন ডিকক খেলবে না, গুরবাজই খেলবে, দেখা যাক। আমার মনে হচ্ছে না আর ডিকক, আমিও শুরু থেকে বলেছিলাম ডিককে 7টা ম্যাচ চান্স দেওয়া উচিত, 7টা ম্যাচ হয়ে গেছে, ওই একটা ম্যাচে 97 করেছে, সেটা খুব ভালো খেলেছে, বাকিগুলো আবার একেবারেই। তো আমার মনে হয় আর কেকেআর ডিককে কিন্তু আউট অফ টাচও মনে হচ্ছে না, আউট হয়ে যাচ্ছে বটে, ডিকক স্ট্রাগল করছে অ্যাকচুয়ালি, মানে না ও না মানে ঠিক
মানে আমরা ডিকককে যেরকম দেখেছি না না, সেইটা তুমি বলতে পারো, কিন্তু সেই আমার ডিককে- কিছু শটস কিন্তু এরকমও খেলছে যেটা দেখে তোমার মনে হবে যে ব্যাটসম্যানটা আউট অফ ফর্ম নয়, যে একেবারে যে মানে যে না টাচেই নেই সেরকম কিন্তু আমার মনে হচ্ছে না। মানে এবার দেখা যাক, মানে ডিকককে আদেও আর হয়তো খেলাবেই না, আমরা দেখতেই হয়তো পাবো মানে না। এরকম হতে পারে যে মেবি ডিককের আরেকটু টাইম লাগবে, ঠিক আছে, কিন্তু যেহেতু পাওয়ার প্লের মধ্যে বেশি রান তুলতে হবে, যার জন্য ডিকক এক্সট্রা রিস্ক নিচ্ছে, আউট হতে হয়ে পারে, যাচ্ছে, এইরকম হতে পারে, বিষয় হতে কারণ পারে। ডিকক যে ফেজের প্লেয়ার সেই ফেজে টি-20 ক্রিকেট বা আইপিএল না তবে ডিকক যেমন কি, আমি মনে করি ডিকক যদি নিজের ফর্মে থাকে, ও যদি পাওয়ার প্লে, ধরো পাওয়ার প্লেতে আমি বললাম কথা 50 রান উঠলো, ডিকক কিন্তু ওটাকে যদি ডিকক যদি একবার টিকে যায়, ওটাকে 200 পার নিয়ে চলে যাবে, এর এই ক্ষমতাটা রয়েছে, এবং কিন্তু আমার এটা দেখা যাচ্ছে না এখন। এবং একটাই জায়গা, সেটা হচ্ছে যে রাহানে একজন এমন ব্যাটসম্যান যে কিন্তু তাকে টাচে মনে হচ্ছে, সে ফর্মে রয়েছে কেকেআরের জন্য মনে হচ্ছে, রান রয়েছে তার অনেক এবার সিজনে। তো রাহানের মতন একজন প্লেয়ারের পক্ষে এটা খুবই একটা ডিফিকাল্ট বিষয়, এবং তার জন্য এটা একটা ট্রিকি সিচুয়েশন যে সে এর পরবর্তীতে যখন ব্যাট করতে নামবে তখন সে কি মাইন্ডসেট নিয়ে খেলবে। সে যে অ্যাটাকিং মাইন্ডসেট গিয়ে নিয়ে খেলে ফুল যে একদম মানে যেটাকে বলে এক্সপ্লোসিভ ওয়েতে খেলা, সেইটা করতে গিয়ে তার একটা তো চাপ থাকবে যে এই টিমটা আমার এইভাবে কোল্যাপস করছে, আমার উইকেট পড়ছে। আমি বলছি 162তে 2 উইকেট ছিল, 3 উইকেট পড়েছে রাহানের উইকেট এলএসজি ম্যাচে, 185তে হয়ে গেছে হচ্ছে 5 উইকেট, বাকি 23 রানে গেছে, তারপর কেকেআর ম্যাচটা হেরে গেছে। কালকে 62তে 2 রাহানে পড়েছে, 3rd উইকেট, তার পরবর্তীতে 95 টিম বান্ডিল। তাহলে রাহানে একজন ক্যাপ্টেন হিসেবে কালকে ড্রেসিং রুমে বসেছিল, বারবার রাহানের দিকে ক্যামেরা যাচ্ছিল, রাহানে কেমন ছিল মানে ডিভাস্টেটেড, মানে এখানে ক্যাপ্টেন ও কি করতে পারে, ও বুঝতেই পারছে না যে ক্যাপ্টেনের কাজটা বেসিক্যালি কোন জায়গায় থাকে মূলত যখন সে ফিল্ডিং করছে। কেকেআর টিম যখন মানে একটা টিম যখন ফিল্ডিং করছে তখনই ক্যাপ্টেনের কাজ। এবার ব্যাটসম্যানরা ফেল করলে সে ড্রেসিং রুমে ব্যাটসম্যানদের সঙ্গে আলোচনা করতে পারে, তোমার এটা দায়িত্ব, তুমি এটা ভুল করছো, এটা ঠিক করছো, এই আলোচনাগুলো হতে পারে, কিন্তু আফটার অল তো একজন ব্যাটসম্যানকে গিয়ে ডেলিভার করতে হয়। ব্যাটিংয়েও ক্যাপ্টেন ডিসিশন কি নিতে পারে যে এই জায়গাটা আজকে এই দিন তুমি এখানে যেও না, আজকে ওকে ব্যাটিং অর্ডার চেঞ্জ করা। ব্যাটসম্যানকে মানে খেলিয়ে তো দিয়ে আসতে পারবে না, হ্যাঁ হ্যাঁ, ব্যাটসম্যান খেলা তো ব্যাটসম্যানকে খেলতে হবে। একদমই, একদম। এবার সেই জায়গায় যদি ব্যাটসম্যান ফেল করে এজ এ ক্যাপ্টেন কি করে, রাহানে যথেষ্ট ভালো ক্যাপ্টেন্সি করছে আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে বোলিং চেঞ্জেস বলো সবকিছু হ্যাঁ, নিয়ে। কালকে তুমি দেখো কালকে হাসিত রানাকে 3 ওভার দিয়ে দেওয়া, হাসিত রানাকে মানে আমরা দেখিনি কেকেআর হাসিত রানা অত আর্লি একদম উইকেট পেয়েছে সাথে 3 ওভার করে দিয়ে, আর কি এর থেকে আর ভালো কি ক্যাপ্টেন্সি করবে। সুন্দর ক্যাপ্টেন, সুন্দর ফিল্ডিং করছে রাহানে। তুমি দেখবে রাহানে ভাই ফিল্ডিং এ মানে আমি একটা সিম্পল বলছি, বরুণ বল করছিল, নারিন বল করছিল, এই মুহূর্তে আর মনে নেই। কালকে আমি তোমাকে বললামও যে রাহানে ফিল্ডিং করলো দেখলে, লুকা মদ্রিচ। রাহানে হচ্ছে অ্যাকচুয়ালি মানে ক্রিকেটের লুকা মদ্রিচ, মানে খেটে চুপচাপ বাড়ি চলে এবং রাহানে সাইলেন্টলি করে না, ওর দিকে ক্যামেরাও যায় না, মানে তুমি বুঝতে পারবে না, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি খেয়াল করো রাহানেকে, তুমি চোখ রাখো রাহানের দিকে, মানে রীতিমতন খেটে খেলে প্লেয়ারটা, খেটে খেলে। তো আমার রাহানেকে আমার মনে হয় না রাহানের এখন অব্দি ক্যাপ্টেন্সিতে কোনো রকম কোনো সমস্যা দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি শুরু দিয়ে কোশ্চেন উঠেছিল রাহানে এই টিম ফিট কিনা, এখন তো মনে হচ্ছে রাহানে ছাড়া বাকি কেউ ফিট না, রাহানে রঘুবংশী হচ্ছে, হ্যাঁ রাহানে আর রঘুবংশী হচ্ছে একমাত্র পজিটিভ এখানে, বাকি তো ফিট নয়। আর নারিনকে ওপেন করানোর বিষয়টা তুমি এখনো স্টে করছো? দেখো নারিনকে ওপেন না করলে একটা মেন প্রবলেম কি হবে, যে টিমটা এখানে কোলাপস করছে এরকম ভাবে, যদি ওপেনিং ক্লিক করে যায় তাহলে খুব ভালো, ঠিক আছে, আমি এটাকে না ধরে করছি, কারণ কেকেআর যা ফর্ম এখন চলছে, যদি সেটা না হয়, একটা যখন হয় না যে ধরো 140-এ 3 উইকেট আর 140-এ 4 উইকেট, বা 140-এ একটা ব্যাটসম্যান নামলো, একটা উইকেট পড়েছে, 142-এ 9 নামলো, ধরো 142-এ আরেকটা উইকেট পড়ে গেল, সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যায়, মানে বিষয়টা তখন অন্যরকম হয়ে যায়। আর আর্লি আমার খুব আর্লি 2টো উইকেট পড়ে গেল, এবার নারিন যখনই পিছন দিকে আসবে না, এই জিনিসটা হওয়ার সম্ভাবনা খুব বেশি, একটা প্রেশার তৈরি হয়ে যাবে যে আমার খুব কম সময়ে 2টো উইকেট পড়ে গেল। আমার মনে হয় এই জিনিসটা হবে, এটার জন্য আমি মানে অ্যাকচুয়ালি এই জিনিসটার জন্য আমি নারিনকে পিছনের দিকে চাইছি। কিন্তু সেটা তো এমনিতে হচ্ছে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে যে নারিনকে টপ অর্ডারে যখন তুমি ওপেন করাচ্ছ, তখন ওই যে মোমেন্টামের বিষয়টা যেটা আমি বলছিলাম, যে আর্লি উইকেট একটা পড়ে যাচ্ছে, মোমেন্টাম সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে হচ্ছে অপোনেন্টের সঙ্গে। আমি এটা মানে কর্ণিত বলছে বটে, তবে আমার এটা এখনো আমি স্টিল এটা বিলিভ করি যে একজন স্ট্রং ওপেনারকে, প্রপার ব্যাটারকে মানে ফাটকা দিয়ে তো হচ্ছে না, ঠিক আছে? দুটো প্রপার ব্যাটসম্যান যদি ওপেনিং করে, এর থেকে ভালো কিছু হতে পারে না, যে কোনো ফরম্যাটের ক্ষেত্রে, যে কোনো জায়গাতে। আর নারিনার আমি আবারও সেই একই কথাতে ফিরে যাবো, নারিনার কত বছর, তাই না? তুমি ওপেন ধরে না করিয়ে নিচ্ছ, নারিনার কত বছর কেকেআরকে দেবে? এবার কেকেআর ভাবা উচিত যে তারা কি করে প্রপার একটা ব্যাটসম্যানকে ফিক্স করবে, এবং সেখানে আমার মনে হয় যে সিসোডিয়ার মতন একজন ইন্ডিয়ান ব্যাটসম্যানকে নিয়ে তারা কিছু ম্যাচ দিয়ে সেই ভাবনা চিন্তাটা করতে পারে। কারণ গুরবাজ আমি শিওর নই গুরবাজকে নিয়ে, তার কারণ গুরবাজ কিন্তু কেকেআর হয়ে খেলেছে, কিছু ম্যাচ সে পারফরমেন্স দিয়েছে, আবার অনেক ম্যাচ কিন্তু সেও ধেরিয়েছে,
এমন নয় যে সে গুরবাজের ক্ষেত্রে এরকম হয়েছে যে আর্লি উইকেট ডাউন হয়ে গেছে গুরবাজ, একদম একদম সব সময় যে সে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে গেছে মানে সেরকম অ্যাকচুয়ালি ব্যাপার নয় কেকেআর এর কিন্তু। ক্ষেত্রে এটা প্রবলেম, মানে তুমি ওভার ডিয়াস ওপেনার, আমি বলেছি এটা আগে অনেকবার, ওপেনার দেখে নিলে তুমি ওই উথাপার গম্ভীর ছাড়া বাকি কাউকে দেখতে পাবে না যারা কন্টিনিউ খেলে গেছে গত বছরই না তুমি দেখবে কেকেআর এর মানে টপ 5 হাইয়েস্ট রান গেটার এইখানে লিস্টে কেকেআর এর ব্যাটসম্যানরা কমই থাকে, সবাই ওই ম্যাচে খেলছে, ও সেই ম্যাচে খেলছে, এইভাবে কেকেআর চলতে থাকে। এবং গত বছরই একমাত্র ফিল সল্ট সেটা করতে পেরেছিল, নারিন সেটা করতে পেরেছিল। ফিল সল্টকে দেখে তো আমি মানে খুব মানে আনন্দিত হয়েছিলাম যে একটা কেকেআর এ একটা এরকম ব্যাটসম্যান এসছে যে এরপরে ধারাবাহিকভাবে চালিয়ে ফেলতে পারবে। সামলাতে পারবে, এবং আমি খুব চালানোটা আনা চালানো মানে নয়। আমি ভেবেছিলাম যে কেকেআর কে ধরে রাখবে, কারণ কেকেআর এত বছর বাদে মানে যারা কেকেআর এর ফ্যান তারাও আশা করি মনে করেছিল যে এত বছর বাদে একটা ভালো ওপেনার পেয়েছে, তো তাকে ধরে রাখো, মানে খুব খুব মানে সাধারণ ইন্টেনশন এটাই হওয়া উচিত। ওটা ভেঙ্কটেশ্বরের সাথে গেছে, এবার ওখানে একটা না, ভুল এটা হয়ে এটা গেছে। অ্যাকচুয়ালি খুব অদ্ভুত একটা ব্যাপার হয়েছে যে 6 জন প্লেয়ারকে কেকেআর রিটেন করেছে, তার পরবর্তীতে তারা ভেঙ্কিয়ারকে ফিরিয়ে এনেছে, অর্থাৎ 7 জন তোমার মোটামুটি যা গত বছর প্লেইং 11 ছিল এই বছরও রয়েছে, হিসেব মতো তাই দাঁড়াচ্ছে। মানে ভেঙ্কি, তার সঙ্গে সঙ্গে রামানদীপ, তার সঙ্গে সঙ্গে হচ্ছে রাসেল, নারিন, রিঙ্কু, আর হচ্ছে তোমার রঘুবংশী ছিল গত বছর, এই বছর রয়েছে, আর কে বলো, বরুণ চক্রবর্তী। মানে এখানে তোমার 7 জন হয়ে যাচ্ছে। তার পরবর্তীতেও কেকেআর গত বছরের থেকে অনেক অনেক খারাপ ক্রিকেট খেলছে। এবার যারা নতুন এসছে তাদের মধ্যে রাহানে রেজাল্ট দিচ্ছে, তা সত্ত্বেও বা মঈন আলী একজন নতুন এসছে, সেও যে কটা ম্যাচ খেলেছে রেজাল্ট দিয়েছে, তারপরেও কেকেআর কোথাও একটা মানে এই বছর টিমটা কি যেন একটা হয়ে গেল, বোঝা যাচ্ছে না যে গত বছর তুমি মেন ডিফারেন্স মেন জায়গাটা প্রবলেমটা হচ্ছে টপ অর্ডারটা। মানে সল্ট যে স্টার্টটা দিয়ে যেত প্রত্যেক দিন, তারপরে এসে বাকি এবার আগের বছর মিডল অর্ডারও ভালো খেলছিল, যেটা এবছর হচ্ছে না, কিন্তু সল্ট যে একটা স্টার্ট দিয়ে যেত অটোমেটিক তোমার মানে 50% কাজ হয়ে থাকতো 50% কাজ আমার হতো। তারপর হচ্ছে মিডল অর্ডারে এসে সবাই যদি 30 রান করো তাহলেও ম্যাচটা ভালো জায়গায় অ্যাকচুয়ালি অকশনে কেকেআর একটা ব্লান্ডার করে ফেলেছে। এটা তো বারবারই বলা হয়েছে, মানে এটা বোঝাই গেছিল যে সেটার জন্য ভুগতে পারে কেকেআর। এবং আরো কেসটা কি খেয়ে গেছে যে হচ্ছে অকশনের ব্লান্ডারটার জন্য নীতিশ রানা বেরিয়ে গেছে হাত থেকে। নীতিশ রানা এইরকম জায়গাতে একটা ভালো ব্যাটসম্যান ছিল যে একটা মানে ওই 20-25 ইনিংস কিন্তু প্রায় খেলে দিত এবং ভালো ফিল্ডার ছিল, বড় করে দিতে পারতো প্রয়োজনে। এবার তুমি সেই জায়গাটা তুমি ছেড়ে দিলে, তুমি একা ভেঙ্কিয়ারকে তুলতে গিয়ে তুমি সল্ট নীতিশ রানা দুজনকেই হারালে। 24 কোটি স্টার্ককে হারালো। স্টার্কটা তাও ঠিক আছে, স্টার্কের আমরা দাম উঠতো, স্টার্ককে পেতো বেবি হয়তো পেতো না, কিন্তু সল্ট আর রানা আসতোই। ভেঙ্কটেশ্বরকে বাদ দিলে ভেঙ্কটেশ্বরের পিছনে সম্ভবত আরসিবিও দৌড়াচ্ছিল, আরসিবি ইয়ে করেছে, তারপরে সল্টকে আরসিবি নিয়ে যেতে দেওয়া উচিত ছিল, ওকে ছেড়ে দিলে আরসিবির টাকাটা চলে যেত, তখন কেকেআরের কাছে হাইয়েস্ট মানি ছিল। 24 কোটি টু মাচ ফর ভেঙ্কিয়ার, এবং সেখানেই মূল সমস্যাটা হয়ে গেছে। তো দেখা যাক কেকেআর এর পরের ম্যাচে অ্যাকচুয়ালি কি টিম খেলায়, চেঞ্জেস গুলো করে কিনা। সিসোডিয়া পরের ম্যাচে আমার মনে হয় কেকেআর এর টিমে চেঞ্জেস দেখতে পাবেন, আমি খুব স্ট্রংলি এগ্রি করছি, চেঞ্জেস দেখতে পাবেন। এবার দেখা যাক চেঞ্জেসটা কি হয়, কজন হয়। চেঞ্জেস না দেখতে পাওয়ার পর জিতলে ভালো কথা, চেঞ্জেস না দেখতে পাওয়ার পর যদি একই সেট টিম রাখে তারপর যদি হারে আবার, তাহলে কিন্তু মানে ক্রিটিসিজম আরো বেশি হবে আর কি। যদি এরা আবার চেঞ্জেস দেখতে পাবে, আমি আশা করছি চেঞ্জেস। আর রাসেল যদি না পারফর্ম করে শেষ অবধি এই সিজনে, মানে একটা ম্যাচে পারফর্ম করলো বাকিগুলো আবার করলো না, তাহলে লাভ নেই। যদি আবার ও যদি ঠিকঠাক পারফরমেন্স না দেয়, তাহলে এই কোয়েশ্চেনটা উঠবেই রাসেলকে নিয়ে যে পরের বছর কি, এর পরের বছর কি কেকেআর রাসেলকে ধরে রাখবে, এই প্রশ্ন উঠবে। কারণ গত বছর রিটেন করার প্রশ্ন উঠেছিল, উঠবে এবং মানে অ্যাকচুয়ালি ফর্ম তো বলে দিচ্ছে যে আমার তো মনে হচ্ছে না যে এই বছর রাসেলকে খুব বড় করে আমরা দেখতে পাবো। তুমি আগের দিনের ম্যাচটা যদি রাসেলকে দেখো, ওটা কি রাসেলের জোনেই না, মানে ওই জায়গার একটা প্লেয়ারের অ্যাকচুয়ালি এই ম্যাচটা জোনে থাকা উচিত আমি মনে করি। তুমি যখন ওই রকম জায়গায় নামছো, তোমার এই ম্যাচটা জেতানোর ক্ষমতা থাকা উচিত, কিন্তু মানে এরকমই না কখনোই যে 23 বলে 60 বাকি সেই ম্যাচ জেতাতে পারলেই তুমি মানে প্রপার ফিনিশার হলে। একদমই তাই, ঠিক আছে, এই লো স্কোরিং ম্যাচটাও তোমাকে জেতাতে হবে একদম। এবার ওই জায়গাটা রাসেল যেন মানে এই ঠুকে খেলবো, রান শর্টস ক্যারি করবো, ঠিক আছে, এই জায়গাটা যেন রাসেল জোনই না, যার জন্য তুমি কোনোদিন ছিলও না, যার জন্য রাসেল একটা কিন্তু সত্যি কথা, হ্যাঁ ছিল না কোনোদিন, পাওয়ার হিটার বরাবরই পাওয়ার হিটারই বলা হতো, যার জন্য রাসেল একসময় যে আমি এবার এক হাত নিয়ে নেবো ভাই, জেতাতে পারলে আমি জেতাবো, নয়তো হবে না। এবার এই জায়গাটা তো ভাই একটু প্রবলেম। দেখা যাক কেকেআর কি করে। আপনাদের কি মতামত এই বিষয়গুলো সম্পর্কে, আপনারা ডেফিনেটলি সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এবং এরকম পডকাস্ট দেখতে যদি আপনারা এনজয় করেন, আপনারা তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন যারা ক্রিকেট ভালোবাসে, যারা কেকেআরকে ভালোবাসে, এবং যারা অন্যান্য টিম যারা রয়েছে সবাইকে ভালোবাসে, আইপিএলকে এনজয় করছে। আমরা প্রত্যেকদিন ম্যাচের শেষে লাইভ যাওয়ার চেষ্টা করি, ম্যাক্সিমাম ম্যাচেদের ক্ষেত্রেই যাই, এবং লাইভও আপনারা সেই লাইভগুলো চেক আউট করতে পারেন। ম্যাচ শেষ হলে মোটামুটি ম্যাচ শেষের 5
মিনিটের মধ্যে আমরা লাইভে চলে আসি, চ্যানেলে খেয়াল রেখে দেখতে পাবেন। একদম একদম। চলো আজকের মতন তাহলে আমরা শেষ করি এবং কেকেআর এর পরবর্তী ম্যাচে দেখা হবে আপনাদের সঙ্গে। তার আগে আপনাদের কি মনে হয় যে চেঞ্জেস কিছু হতে পারে কিনা, হ্যাঁ। আপনারা কি টিম ভাবছেন, এগুলো আপনারা কমেন্ট করে জানান। সবকিছু আপনার ডিটেলসে কমেন্ট করে জানান। থ্যাংক ইউ Thank you, থ্যাংক ইউ, thank you. টাটা।